শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ হলো 24 নভেম্বর সোমবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: সুনাইর সুন্দরীতে আজ ধানক্ষেত থেকে মহিলার লাশ উদ্ধার। বিয়ের 11 দিন আগে চরম সিদ্ধান্ত মহিলা সাংবাদিকের, উদ্ধার সুইসাইড নোট। বন্য হাতির আক্রমণে প্রাণ হারালেন মহিলা, আহত এক। দেশের 53তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি সূর্যকান্ত। চিরগুমের দেশে পাড়ি দিলেন শিলচর আইন কলেজের প্রাক্তন অধ্যক্ষ আব্দুল হক বড়বুইয়া। অবতরণের সময় বিমানে পাখির সঙ্গে ধাক্কা, বড়সড় বিপদ এড়াল ইন্ডিগোর বিমান। প্রয়াত হলেন বর্ষিয়ান অভিনেতা ধর্মেন্দ্র। দীর্ঘ অসুস্থতার পর চিরগুমের দেশে বলিউডের হিটম্যান। দিগরখাল মালিডহর সীমান্তে অবৈধ কয়লা সাম্রাজ্যের দাপাদাপি। দিনের আলোতেই বদরপুর কালাইন করিমগঞ্জে প্রকাশ্যে ছুটছে কালো সোনার। লরি ট্রানজিট করিডোরে বরাক উপত্যকা পরিণত। খাটিগুড়ায় উন্নয়নের বন্যা, উত্তর করিমগঞ্জে খরা, বিপুল বুটে জেতা কেন্দ্র বঞ্চিত। কাটিগুড়ায় প্রকল্পের স্রোতের প্রশ্নের মুখে বিধায়ক কমলাক্ষ। অনুপ্রবেশ দমনে কঠোর পদক্ষেপ যোগী সরকারের। উত্তরপ্রদেশে প্রতিটি জেলায় ডিটেনশন সেন্টার তৈরির নির্দেশ। রাম মন্দিরে ধ্বজারোহণের আগে নিরাপত্তার দুর্গে পরিণত অযোধ্যা। আগামীকাল অনুষ্ঠানে যোগ দেবেন দেশ বিদেশের 7,000-এর বিশেষ অতিথি। এবং সর্বশেষ খবরটি হল, বিহার বুটে বরাডুবির পর সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন প্রশান্ত কিশোর। এবারে শুনুন বিস্তারিত খবর। সুনাইর সুন্দরী প্রথম খণ্ডে ধান ক্ষেতের মাঠ থেকে নিখোঁজ মহিলার লাশ উদ্ধার হলো। আজ সকালে মহিলার মৃতদেহটি ধান ক্ষেতের মাঝখানে পড়ে থাকতে দেখেন সন্ধানে বের হওয়া লোকরা। এই খবর ছড়িয়ে পড়তেই লোকজনের ভিড় জমে ওঠে। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। জানা যায়, রবিবার দুপুরে গরুর ঘাস আনতে ঘর থেকে বের হলে আর ফিরেননি মনোয়ারা বেগম নামের ওই মহিলা। এরপর অনেক খোঁজাখুঁজি করে ঘরের কোনো সন্ধান পাওয়া যায়নি। সকালেই বছর 50-এর মহিলার মৃতদেহ ধান ক্ষেতের মাঝখানে আবিষ্কার হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান না পরিকল্পিতভাবে খুন করা হয়েছে, এ নিয়ে গোটা অঞ্চলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরবর্তী খবর, বিয়ের 11 দিন আগে চরম সিদ্ধান্ত মহিলা সাংবাদিকের, উদ্ধার সুইসাইড নোট। গুয়াহাটি মহানগরে চাঞ্চল্যকর ঘটনা। অফিসে গিয়ে চরম সিদ্ধান্ত নিলেন এক নারী সাংবাদিক। গুয়াহাটির একটি বেসরকারি ডিজিটাল নিউজ পোর্টালে কর্মরত ছিলেন ঋতুমণি রায় নামের ওই তরুণী সাংবাদিক। আজ সকালে অফিসে পৌঁছে আত্মহত্যার সিদ্ধান্ত নেন ঋতুমণি। ঘটনাটি ঘটে খ্রিস্টান বস্তিতে অবস্থিত পূর্বোদয় ভবনে, যেখানে পোর্টালটির অফিস রয়েছে। মৃত্যুর আগে পরিবারকে উদ্দেশ্য করে একটি সুইসাইড নোট লিখে রেখে যান তিনি। যদিও তার ডিউটি ছিল দুপুরে, কিন্তু তিনি অস্বাভাবিকভাবেই সকালে অফিসে এসেছিলেন। 5 ডিসেম্বর ছিল ঋতুমণির বিয়ের তারিখ। বিয়ে উপলক্ষে তিনি বন্ধুবান্ধবদের আমন্ত্রণও করছিলেন। ঋতুমণির বাড়ি গুয়াহাটির কাহিলিপাড়ায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। তবে কেন তিনি এমন চরম সিদ্ধান্ত নিলেন তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পরবর্তী খবর, অবতরণের সময় বিমানে পাখির সঙ্গে ধাক্কা, বড়সড় বিপদ এড়াল ইন্ডিগোর বিমান। অবতরণের সময় বিমানে পাখির সঙ্গে ধাক্কা, ভাগ্যক্রমে রক্ষা পেল ইন্ডিগোর বিমান। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দেরাদুন বিমানবন্দরে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানটি। বিমানটিতে মোট 186 জন যাত্রী ছিলেন সেই সময়, যদিও কেউ আহত হননি বলে নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। জানা গিয়েছে, রবিবার সন্ধ্যা 6:45 নাগাদ IGO 5032 ইন্ডিগোর বিমানটি অবতরণ করছিল দেরাদুনের জলি গ্র্যান্ড বিমানবন্দরে। বিমানটি উড়েছিল মুম্বাই থেকে। বিমানে যাত্রী ছিলেন 186 জন। অবতরণের সময় রানওয়ের উপর থাকা একটি পাখির সঙ্গে ধাক্কা লাগে বিমানটির। ক্ষতিগ্রস্ত হয় বিমানটি। আচমকাই কেঁপে ওঠায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। পাইলটের তৎপরতায় নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসেন যাত্রীরা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রী ও ক্রু সকলে নিরাপদ আছেন। আতঙ্ক ছড়ালেও কোনো রকম বিপদ হয়নি। পরবর্তী খবর, উত্তর কৃষ্ণপুর প্রথম খণ্ডের বাসিন্দা তথা বিশিষ্ট আইনজীবী এবং শিলচর আইন কলেজের প্রাক্তন অধ্যক্ষ আলহাজ আব্দুল হক বড়বুইয়া আর নেই। আজ দুপুর 12:15 নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 82 বছর।
তার জানাজার নামাজ আগামীকাল সকাল 9টায় উত্তর কৃষ্ণপুর প্রথম খণ্ড জামে মসজিদ প্রাঙ্গণে আদায় করা হবে। এরপর দুপুর 1:30 আদিবাড়ি সোনাই ইচারপাড় মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজার নামাজ আদায় করা হবে। প্রয়াত বড়বুইয়া রেখে গেছেন স্ত্রী, 3 ছেলে 1 মেয়ে, আত্মীয় স্বজন ও গুণমুগ্ধদের। তার মৃত্যুতে সোনাই সহ পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে। প্রয়াতের 4 সন্তানই প্রতিষ্ঠিত। উল্লেখ্য, পূর্ব সোনাইয়ের উজ্জ্বলতর বর্ণিল ব্যক্তিত্ব আব্দুল হক বড়বুইয়া লক্ষ্মীপুরের কাপ্তানপুরের ইসারপাড়ে জন্ম নেন 1948 সালে। বাবা ফরজান আলী বড়বুইয়া, যিনি বহু সমাজসেবামূলক কাজের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। প্রয়াত বড়বুইয়া পূর্ব সোনাইয়ের প্রথম MA এবং অ্যাডভোকেট। অত্যন্ত মেধাবী বড়বুইয়া এক সময়ে আমজুরঘাট নতুন রামনগর জিপির কাউন্সিলর ছিলেন। তিনি কাছাড় জেলা আসাম গণপরিষদের প্রথম সভাপতিও ছিলেন। তিনি জেলা মার্কেটিং বোর্ডের চেয়ারম্যানও নির্বাচিত হয়েছিলেন। 1991 সালে সোনাইয়ে আসাম গণপরিষদের মনোনীত প্রার্থী হিসাবে লড়ে মাত্র কয়েকশো ভোটে হেরেছিলেন। পরবর্তী খবর, দেশের 53তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি সূর্যকান্ত। তিনি প্রধান বিচারপতি BR গাবাইয়ের স্থলাভিষিক্ত হলেন। 15 মাস এই পদে থাকবেন তিনি। রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিচারপতি সূর্যকান্তকে শপথ বাক্য পাঠ করান। বিচারপতি সূর্যকান্ত 1962 সালের 10 ফেব্রুয়ারি হরিয়ানার হিসারে জন্মগ্রহণ করেন। 1984 সালে তিনি হিসার জেলা আদালতে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। 1985 সালে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে আইন চর্চার জন্য তিনি চণ্ডীগড়ে স্থানান্তরিত হন। তিনি সাংবাদিক পরিষেবা এবং দেওয়ানি সংক্রান্ত বিষয়ে পারদর্শী। তার কর্মজীবনে তিনি বহু বিশ্ববিদ্যালয়, বোর্ড, কর্পোরেশন, ব্যাংক এবং হাইকোর্টের প্রতিনিধিত্ব করেছেন। পরবর্তী খবর, দীর্ঘ অসুস্থতার পর শেষ হলো লড়াই। প্রয়াত হলেন ধর্মেন্দ্র। কদিন ধরে অসুস্থ ছিলেন অভিনেতা, হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে ভেন্টিলেশনে দেওয়া হয় বর্ষিয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে। মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। সেখানে অভিনেতাকে দেখতে তার পরিবারের সদস্যরা থেকে শুরু করে বলিউডের একাধিক তারকা হাসপাতালে যান। আজ প্রয়াত হন অভিনেতা। 89 বছর বয়সে প্রয়াত হলেন অভিনেতা। 8 ডিসেম্বর 90-এ পা রাখতেন অভিনেতা, কিন্তু তার আগেই চিরগুমের দেশে পাড়ি দিলেন ধর্মেন্দ্র। পরবর্তী খবর, প্রাতঃভ্রমণে বেরিয়ে বন্য হাতির আক্রমণে প্রাণ হারালেন এক মহিলা, আহত হয়েছেন আরও একজন মহিলা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নগাঁওয়ের কামপুরের নাইপা মরংলু মুখে। আজ সকালে বন্য হাতির আক্রমণে মৃত্যু হয় রিপুমণি দাস নামের মহিলার, আহত হন মাধবী দাস। তারা যখন সকালে হাঁটার জন্য বের হচ্ছিলেন, তখন একটি বন্য হাতির আক্রমণে আক্রান্ত হন। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। পাশাপাশি বন বিভাগের বিরুদ্ধে ক্ষোভ পরিলক্ষিত হয়। পরবর্তী খবর, দিগরখাল মালিডহর সীমান্তে অবৈধ কয়লা সাম্রাজ্যের দাপাদাপি। বরাক উপত্যকা আজ আর আগের মতো নেই। এখানে এখন আধুনিক উন্নয়ন, সড়ক নির্মাণ কিংবা শিল্পায়নের আলো সবচেয়ে আলোচিত বিষয় নয়, বরং সবচেয়ে আলোচিত বিষয় কালো সোনার দাপট। হ্যাঁ, কয়লা যেটি সীমান্তবর্তী এলাকায় অতীতে চোরাচালান হিসেবে পরিচিত ছিল, আজ চলছে দিনের আলোর পথ ধরে। চেকপোস্ট পার হয়ে সবার চোখের সামনে। রাতের আধার নয়, এখন আর তা প্রয়োজন নেই। কারণ যারা বেআইনি কাজকে ব্যবসার রূপ দিয়েছে, তারা জানে ধরা পড়ার ভয় নেই। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কয়েক মাস ধরে প্রতিদিন ডজন ডজন লরি মেঘালয় থেকে বদরপুর হয়ে কালাইন, সেখান থেকে করিমগঞ্জ ও ত্রিপুরা সীমান্তর দিকে ঢুকছে। আগে যেসব লরি রাতের অন্ধকারে চলতো, এখন সেগুলো দিন দুপুরে পুলিশের নাকের ডগা দিয়ে চলছে। চেকিং জিজ্ঞাসা করতে স্থানীয়রা হেসে ফেলছেন, কারণ সেই চেকিং এখন টুলের মতো সিস্টেমাইজ, দাম ফিক্সড, রেট স্থির, ডিলে নেই। একদিকে রাজ্য সরকার রাজস্ব খাতে ঘাটতির অভিযোগ তুলে পথ উন্নয়ন, স্কুল, স্বাস্থ্য ব্যবস্থার জন্য বরাদ্দ হয় কম, অন্যদিকে কোটি কোটি টাকা যাচ্ছে এক অদৃশ্য সিন্ডিকেটের পকেটে। মেঘালয় থেকে আসা কয়লার উপর আইনগত শুল্ক, পারমিট ও পরিবহন নথি থাকা বাধ্যতামূলক। কিন্তু আশ্চর্যের বিষয়, এই নিয়ম যেন বরাক উপত্যকায় এসে মৃত ঘোষণা করা হয়েছে। পরবর্তী খবর, কাঠিগড়ায় উন্নয়নের বন্যা, উত্তর করিমগঞ্জে খরা, বিপুল ভোটে জেতা কেন্দ্র বঞ্চিত। কাঠিগড়ায় প্রকল্পের স্রোতে প্রশ্নের মুখে বিধায়ক কমলাক্ষ। উত্তর করিমগঞ্জে রাস্তাঘাট, স্বাস্থ্য পরিষেবা, জল নিষ্কাশন, শিক্ষা, অবকাঠামো সব মিলিয়ে দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনার অভিযোগ নতুন কিছু নয়। তবে সাম্প্রতিক সময়ে এই ক্ষোভ আরও তীব্র হয়ে উঠেছে, কারণ নির্বাচনী অঙ্গীকারের পরও নিজের বিধানসভা সমষ্টির উন্নয়ন না করে
পাশের কাটিগুড়া বিধানসভায় বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের অতিরিক্ত দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। এই নিয়ে যখন সাংবাদিকরা তাকে সরাসরি প্রশ্ন করেন, উত্তর করিমগঞ্জ আপনাকে বিপুল ভোটে নির্বাচিত করেছে, তাহলে তাদের বঞ্চিত রেখে কাটিগুড়ার উন্নয়নেই কেন ব্যস্ত? জবাবে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বলেন, আমি শুধু উত্তর করিমগঞ্জের নয়, আসাম রাজ্যের বিধায়ক, যে কোনো সমষ্টির উন্নয়ন করতে পারি। ডিলিমিটেশনের পর উত্তর করিমগঞ্জের বেশ কিছু অংশ দক্ষিণ করিমগঞ্জ ও বদরপুরে গেছে। যেসব এলাকা বদরপুর বা সিদ্দিক আহমেদের অধীনে গেছে সেগুলোর দেখাশোনা করবেন সংশ্লিষ্ট বিধায়করাই। বিধায়কের যুক্তি, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আমাকে কাটিগুড়া বিধানসভা সমষ্টির উন্নয়নের বিশেষ দায়িত্ব দিয়েছেন। অরুণোদয় সহ যেসব প্রকল্প কাটিগুড়ায় দেওয়া হয়েছে সেগুলো উত্তর করিমগঞ্জেও সমানভাবে দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন, তাহলে উন্নয়ন কাজের দৃশ্যমান অগ্রগতি কেন শুধু কাটিগুড়াতেই? উত্তর করিমগঞ্জের জনগণ কি সমান সুযোগ সুবিধা পাচ্ছেন? মুখ্যমন্ত্রীর বিশেষ দায়িত্ব কি নির্বাচনী রাজনীতির প্রস্তুতি? আরেক প্রশ্ন উঠে বরাক জুড়ে খাস জমি, লোক চলাচলের রাস্তা, সরকারি গোফাত দখল করে প্রভাবশালীদের বেআইনি দাপট নিয়ে বিধায়ককে জিজ্ঞেস করা হয়, এই দখলদারিত্ব সরিয়ে সাধারণ মানুষের যাতায়াত স্বাভাবিক করা হবে কি? সময় হলে পদক্ষেপ নেওয়া হবে। এই উত্তর সাধারণ মানুষের মধ্যে আরও প্রশ্ন তৈরি করেছে। উন্নয়নের মতো জরুরি ইস্যুতে কেন সময় হলে দাঁচের অস্পষ্ট প্রতিশ্রুতি? বরাকের জমি দখলকারীরা কি রাজনৈতিক ছত্রছায়ায় বলিয়ান? ডিলিমিটেশনের পর কমলাক্ষ দে পুরকায়স্থ আগামী 26-এর নির্বাচনে কাটিগুড়া থেকে লড়বেন, একথা রাজনৈতিক মহলে এখন প্রায় প্রকাশ্য। এর জন্য কি কাটিগুড়ার রাস্তাঘাট, পানি জল, ছোটো বড়ো লোকাল প্রজেক্টে উন্নয়নের হঠাৎ জোয়ার? শালচাপড়া এলাকায় গতদিন মুখ্যমন্ত্রীর উদ্যোগে 3টি রাস্তার শিলান্যাস করেন বিধায়ক কমলাক্ষ। পরবর্তী খবর, রাম মন্দিরের ধ্বজারোহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ডাকল অযোধ্যা। শহরের প্রবেশপথ থেকে মন্দির চত্বর পর্যন্ত সর্বত্র কড়া নজরদারি চলছে। শতাধিক পুলিশ, র্যাব এবং বিশেষ বাহিনী টহল দিচ্ছে। 25 নভেম্বর মন্দিরের 191 ফুট উচ্চ চূড়ায় বিশেষভাবে প্রস্তুত পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠান উপলক্ষে গোটা শহর জুড়ে চরম সতর্কতা বজায় রাখা হয়েছে। অনুষ্ঠানে যোগ দেবেন দেশ বিদেশের 7,000-এর বেশি অতিথি। তাদের মধ্যে রয়েছেন রাম মন্দির ট্রাস্টের 80 জন প্রধান দাতা, বিভিন্ন বৈদিক গবেষক, রাজনৈতিক নেতা এবং বহু ভিভিআইপি অতিথি। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে 15 কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রয়েছে বন্যা মোকাবিলা বাহিনীর একটি ইউনিট, রেফের 5 কোম্পানি এবং বহু শীর্ষপদস্থ পুলিশ কর্মকর্তা। নিরাপত্তার স্বার্থে মন্দিরের 200 মিটারের মধ্যে থাকা অতিথিশালা ও হোমস্টের আগাম বুকিং বাতিল করা হয়েছে। কেবল আমন্ত্রিত অতিথিদের বুকিং বহাল থাকবে, ফলে সাধারণ দর্শনার্থীদের ভ্রমণ পরিকল্পনায় প্রভাব পড়েছে। পরবর্তী খবর, উত্তরপ্রদেশে বেআইনি অনুপ্রবেশ রুখতে রাজ্য সরকার নতুন করে কড়া নজরদারি শুরু করেছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জেলা প্রশাসনকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন, অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের দ্রুত শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। ধরা পড়লেই তাদের রাখা হবে ডিটেনশন সেন্টারে, তারপর যাচাই প্রক্রিয়া শেষে নিজ দেশে ফেরত পাঠানো হবে। রাজ্য সরকারের প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে, প্রতিটি জেলায় অস্থায়ী ডিটেনশন সেন্টার গড়ে তোলার প্রস্তুতি নিতে হবে। প্রশাসন জানাচ্ছে, যে কোনো অনুপ্রবেশকারী ধরা পড়লে ভেরিফিকেশন শেষ না হওয়া পর্যন্ত তাকে এসব সেন্টারেই থাকতে হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জাতীয় নিরাপত্তা ও সামাজিক শান্তি বজায় রাখা সরকারের প্রথম দায়িত্ব। রাজ্যের ভেতরে কোনো বেআইনি কর্মকাণ্ড সহ্য করা হবে না। এসআইআর কার্যক্রম চলার মধ্যেই এই নতুন নির্দেশ আরও কঠোর বার্তা দিল। এর আগেও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুপ্রবেশ রুখতে ডিটেক্ট ডিপোর্ট নীতি নিয়ে কঠোর অবস্থান নিয়েছিলেন। এবার উত্তরপ্রদেশে প্রতিটি জেলায় ডিটেনশন সেন্টার গঠনের নির্দেশ কার্যত সেই নীতিকে আরও জোরদার করল। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।